আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরের নাম হচ্ছে ব্রহ্মদত্ত ধাম। এটি হুগলি জেলায় অবস্থান করছে। যে জায়গায় এই মন্দিরটি অবস্থান করছে সেই গ্রামের নাম হচ্ছে বনমালীপুর। এখন আপনারা দেখছেন ব্রহ্মদত্ত ধামের গর্ভগৃহের বিগ্রহের ছবি। হ্যাঁ বন্ধু, আপনারা দেখতে থাকুন। সুপ্রভাত। সকাল সকাল আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি এবং পৌঁছে গেছি, দেখুন আমার পেছনে হাওড়া ব্রিজ, তাই তো? ঠিক আমার দেখুন, এটা হচ্ছে হাওড়া স্টেশন। তো আমরা যাব আজকে বারুইপাড়ার উদ্দেশ্যে। বারুইপাড়া সেটা কোথায় নিশ্চয় সব বলবো। আমরা একটু হাওড়া স্টেশনের দিকে যাই, টিকিট কাটি, তারপরে ধীরে ধীরে সেই বারুইপাড়া কোথায় অবস্থান করছে, বারুইপাড়াতে কি আছে, বারুইপাড়ায় আমরা কি দেখব, সব একে একে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তো চলুন আমরা আগে হাওড়া স্টেশনের দিকে ঢুকে যাই। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 5 নম্বর প্ল্যাটফর্মে, বর্ধমান ভায়া কর্ড। আমরা এগিয়ে যাই 5 নম্বরের দিকে। আমরা যাব বারুইপাড়া, বর্ধমান লোকাল ভায়া কর্ড। এই হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেন এখনো লাগেনি, ওই দেখা যাচ্ছে সামনে ট্রেন ঢুকছে। 7-8 মিনিটে ছাড়বে বর্ধমান কর্ড লাইনের ট্রেন। এই যাত্রা পথ হচ্ছে 25 কিলোমিটার হাওড়া থেকে বারুইপাড়া পর্যন্ত। সময় লাগে 34 মিনিট। মাঝে স্টেশন 8টা মতো পড়ে। আমি চেষ্টা করব মাঝের কিছু স্টেশনগুলো আপনাদের সামনে তুলে ধরার। তারপর বারুইপাড়াতে নেমে সেখানে একটা মন্দির আছে, বনমালীপুর বলে একটি জায়গা, সেখানে একটা মন্দির আছে। সেই মন্দিরের নাম হচ্ছে ব্রহ্মদত্ত ধাম। সেখানে যাব এবং সেই মন্দির বিষয়ে আপনাদের সামনে আমি তুলে ধরব। বর্ধমান হাওড়া কর্ড লাইনের ট্রেন 5 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গেল। আমরা উঠে পড়ব। প্ল্যাটফর্মে ট্রেন লেগে গেছে। এখন বাজে 7:09। ট্রেনটা ছাড়ার কথা 7:08 মিনিটে, কিন্তু দেখা গেল এই ট্রেন ঢুকলো এবং আমরা এই ট্রেনে উঠছি। মোটামুটি ট্রেন ফাঁকা। হাওড়া থেকে ট্রেন ছাড়লো 7:12 মিনিটে, অর্থাৎ ট্রেন ছাড়লো 4 মিনিট লেটে। হাওড়া থেকে ট্রেন ছেড়ে দিল বর্ধমান কর্ড। আমরা যাব বারুইপাড়া রেল স্টেশন। হাওড়া থেকে ট্রেন ছেড়ে আমাদের ট্রেন পৌঁছে গেছে লিলুয়া রেল স্টেশনে। লিলুয়া রেলওয়ে স্টেশন হলো হাওড়া বর্ধমান মেন লাইন এবং হাওড়া বর্ধমান কর্ড লাইনের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি হাওড়া স্টেশন থেকে 5 কিলোমিটার দূরে। এই স্টেশনটি, এটি বেলুর রেল স্টেশন। এই বেলুর স্টেশনে নেমে বেলুর মঠে যাওয়া যায়, সেটা আমরা অনেকে জানি। কিছুদিন আগেও আমি এসেছিলাম এবং বেলুর মঠ আমরা ঘুরে গেছি। এখন আমরা যাচ্ছি বেলুর ছাড়িয়ে বারুইপাড়ার উদ্দেশ্যে। ট্রেন চলতে চলতে পৌঁছে গেলাম বালি রেল স্টেশনে। এই হাওড়া জেলার বালি রেল স্টেশন বড় বিচিত্র একটি রেল স্টেশন। এই বালি নামে 3টে রেল স্টেশন আছে। একটা যেমন এটি বালি, আর একটা আছে বালিঘাট, আরেকটি আছে বালি হল্ট। এটি হচ্ছে বালি। এখান থেকে 2টো লাইন ভাগ হয়ে গেছে। উত্তরমুখী একটা চলে গেছে ডান দিকে ব্যান্ডেল, আর পশ্চিমমুখী চলে গেছে বর্ধমান কর্ড, অর্থাৎ বারুইপাড়া হয়ে বর্ধমান চলে যাচ্ছে। তাহলে অনেকের মনে হয়তো কৌতূহল জাগতে পারে যে বালি থেকে যদি 2টো লাইন দুদিকে ভাগ হয়ে যায়, তাহলে এই বালিটা কেন জংশন হলো না? হ্যাঁ, এটা নিয়ে আমি যতটুকু জানি সেটি হচ্ছে যে এই বালি রেল স্টেশনে ঢোকার আগে থেকে 2টো লাইন ভাগ হয়ে 2টো প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। যে প্ল্যাটফর্মের দায়িত্বে যে রেল স্টেশন মাস্টার আছেন, সেটি 2টো রেল স্টেশন মাস্টার আছেন। একটা কর্ড লাইনের অধীনে পড়ে আর একটা মেল লাইনের অধীনে পড়ে। এবং যেহেতু এখান থেকে
পুরো হাওড়া থেকে ট্রেন এসে এখানে একত্রিত হয়ে একটা প্ল্যাটফর্মে যোগ হয়নি, তাই একে জংশন করা হয়নি। এই হচ্ছে এই ভৌগোলিক অবস্থান বা এই হচ্ছে এর রেল লাইন বা রেল স্টেশনের ব্যাখ্যা। আমরা পৌঁছে গেলাম বেলানগর। এই বেলানগর রেল স্টেশনেরও একটি ইতিহাস আছে। বেলা মিত্র নামে একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, যা নেতাজি সুভাষচন্দ্র বসুর আত্মীয়া। উনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী, ওনার নামেই এই হচ্ছে স্টেশনের নাম বেলানগর। আমরা চলতে চলতে পৌঁছে গেলাম ডানকুনি রেল স্টেশনে। ডানকুনি রেল স্টেশন শহরের প্রধান একটি রেল স্টেশন। এই হাওড়া বর্ধমান কড লাইন এর একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন। এই স্টেশনটি কলকাতা শহরতলি রেলওয়ে ব্যবস্থার অন্তর্গত একটি স্টেশন। এটি পূর্ব রেল জোন সমূহের অধীনে এবং পরিচালিত। ডানকুনি জংশন এর রেলওয়ে স্টেশনটি হাওড়া রেলওয়ে বিভাগের একটি বড় রেলওয়ে স্টেশন। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলায় ডানকুনি স্টেশন রোড, ডানকুনিতে অবস্থান করছে। স্টেশনটি ডানকুনি এবং পার্শ্ববর্তী এলাকায় রেল পরিষেবা প্রদান করে। হাওড়া জংশন রেলওয়ে স্টেশন থেকে এর দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার। স্টেশনটিতে মোট 5টি প্ল্যাটফর্ম রয়েছে। আবার এই স্টেশনটি বালিঘাট দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন বরাবর বিবেকানন্দ সেতু হয়ে শিয়ালদা স্টেশনের সঙ্গে এটিরও যুক্ত আছে। ডানকুনি বর্তমানে রেল যোগাযোগের গুরুত্বপূর্ণ একটি স্থান। শিয়ালদহ এবং হাওড়া দুটি প্রধান রেলওয়ে লাইনের সাথে ডানকুনি জংশনের সংযুক্ত আছে। আমরা পৌঁছে গেলাম গোবরা রেল স্টেশনে। এই গোবরা রেল স্টেশনটি হাওড়া থেকে 17 কিলোমিটার দূরে অবস্থান করছে। স্টেশনটি ছোট্ট হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মানুষের আনাগোনা, ভিড় এটি আরেকটি কথা বলছে স্টেশনটি বেশ উন্নত মানের। এই স্টেশনটি জনাই রোড। হাওড়া বর্ধমান কড লাইনে 1917 সালে নির্মিত হয়েছিল। 1932 সালে বিবেকানন্দ সেতু নির্মাণের পর শিয়ালদহ থেকে ডানকুনি পর্যন্ত লাইনটি সংযুক্ত করা হয়েছিল। এটি হচ্ছে সেই জনাই রোড রেলওয়ে স্টেশন, যা হাওড়া থেকে এই স্টেশনের দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার। সামনে যে রেল স্টেশনটি দেখা যাচ্ছে এটি হচ্ছে বেগুনপুর রেল স্টেশন। হাওড়া থেকে এর দূরত্ব হচ্ছে 22 কিলোমিটার দূরত্ব। এই স্টেশনের পরেই হচ্ছে বারুইপাড়া রেল স্টেশন। এতক্ষণ আমি দেখানোর চেষ্টা করলাম হাওড়া স্টেশন থেকে বারুইপাড়া পর্যন্ত 8খানা রেল স্টেশন পড়ে। আমি কথা দিয়েছিলাম এই 8টা রেল স্টেশনের খানিকটা হলেও আপনাদের সামনে আমি তুলে ধরব তার প্রতিচ্ছবি। আমি যতটুকু পারলাম এই 8খানা রেল স্টেশনের প্রতিচ্ছবি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আমরা প্রায় পৌঁছে গেছি। সামনের রেল স্টেশন হচ্ছে বারুইপাড়া রেল স্টেশন। আমরা ওখানে নামব। ওখান থেকে বনমালীপুর বলে একটি জায়গা আছে, যেখানে ব্রহ্মদত্ত ধাম বলে একটি মন্দির আছে, আমরা ওখানে যাব। ট্রেন ছেড়ে চলে যাচ্ছে বর্ধমানের দিকে। আমরা পৌঁছে গেলাম বারুইপাড়া রেল স্টেশন। হাওড়া থেকে 7টা 8 মিনিটের ট্রেন ধরেছি, যেটি হচ্ছে বর্ধমান কড লাইন। এখানে 7টা 42 মিনিটে ট্রেনটি আসার কথা ছিল, ট্রেনটি ঢুকলো প্রায় 8টা। এই হচ্ছে বারুইপাড়া রেল স্টেশন। আপনি দেখুন, এই হচ্ছে বারুইপাড়া রেল স্টেশন। আমি আমার গিন্নি এসেছি। আমরা যাব বনমালীপুর ব্রহ্মদত্ত ধামে। আমরা একটু এগিয়ে যাই,
আমরা একটু ট্রেন থেকে নেমে পিছিয়ে যাচ্ছি, প্ল্যাটফর্মে হাঁটতে হাঁটতে। ওখান থেকে একটা অটো ধরে আমরা যাব ওই স্থানে। ভাই, অটো স্ট্যান্ডটা কোন দিকে জিজ্ঞেস করলাম বাইরে বেরিয়ে। অটো তো তবু একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এই হচ্ছে বারুইপাড়া রেল স্টেশন, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ফ্লাইওভার। ঠিক ফ্লাইওভারের তলা দিয়ে, অর্থাৎ প্ল্যাটফর্মটি যে শেষ হলো, এখান থেকে আমরা ডান দিকে নেমে আমরা অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি। এই হচ্ছে বারুইপাড়া রেল স্টেশন। এই হচ্ছে অটো, 15 টাকা করে পার হেড। সামনে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম, 1 নম্বর প্ল্যাটফর্ম। ঠিক সেখান থেকে একটু নেমেই পাশেই হচ্ছে অটো স্ট্যান্ড। তো এই অটো 8 জন বসার জায়গা আছে, পার হেড 15 টাকা ভাড়া। আমরা যাব ব্রহ্মদত্ত ধাম। এই অটোটি সেখানেই যাবে, আমরা চললাম সেই রাস্তা ধরে। ট্রেন লাইন বরাবর এই রাস্তাটি বাজার দেখতে পাচ্ছেন, খুব ঘিঞ্জি জায়গা। বাঁ দিকটা রেলগেট, আমাদের অটো ডান দিকে টার্ন নিচ্ছে। আপনি দেখুন, এই রাস্তাটি হচ্ছে 31 নম্বর জাতীয় সড়ক। এই রাস্তা দিয়েই আমরা যাচ্ছি ব্রহ্মদত্ত ধাম। টোটো ভাই বললেন 4 কিলোমিটার দূরত্ব। বলতে বলতে আমরা পৌঁছে গেলাম। আমরা পৌঁছে গেছি ব্রহ্মদত্ত ধাম। এখানে একটা বোর্ডে লেখা আছে বনমালীপুর। আমরা টোটো থেকে নামলাম। দেখুন এই যে রাস্তাটি, এই রাস্তাটি হচ্ছে 31 নম্বর জাতীয় সড়ক। আমার এই পেছন যে রাস্তাটা, আমরা যেখান থেকে এলাম, এই রাস্তাটি হচ্ছে শ্রীরামপুর থেকে এলো এই রাস্তাটা। আর আমার সামনে, অর্থাৎ দেখুন, একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি, এই রাস্তাটা চলে যাচ্ছে শিয়াখালী জাঙ্গিপাড়ার দিকে। ঠিক এই মোড়ের মাথা। এখানে দেখুন 2-3টে চায়ের দোকান আছে। আমরা একটু চাটা খেলাম। আমরা চাটা খাওয়ার পরে এই যে মোড়ের মাথা, আপনি দেখুন এখানে একটা কাঁচা পাকা রাস্তা ঢুকে গেছে, মোরামের রাস্তা। এই রাস্তা ধরে আমরা মন্দিরের দিকে যাব। কয়েক কদম এগোলেই মন্দির। দেখুন এখানে একটা বোর্ড লাগানো আছে ব্রহ্মদত্ত ধাম বলে। দেখুন এই হচ্ছে বোর্ড, সাথে গিন্নি আছে, আমরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছি। মোটামুটি আমরা বারুইপাড়া রেল স্টেশনে 8টার মধ্যে ঢুকে গেছি। এই মেন রোড ছেড়ে এই যে আমাদের সামনে কাঁচা পাকা রাস্তা, এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। কয়েক কদম এগোলেই মন্দির। তবে না বললেই নয়, আমরা যেখানে নামলাম 31 নম্বর জাতীয় সড়ক বা মন্দির যাওয়ার মোড় যেটা বলা হয়, ভালো। দেখুন চারিদিকে সুন্দর গ্রাম্য পরিবেশ। আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন চারিদিকে গাছ গাছালি ভর্তি। এই হচ্ছে এখানকার চেহারা। দুদিকে বিশাল বড় বড় জলাশয়ও দেখতে পাচ্ছি। ওই যে অদূরে দেখা যাচ্ছে মন্দির। আমরা ধীরে ধীরে এগোবার চেষ্টা করছি। দুদিকে সারিবদ্ধ গাছ, গাছের গোড়াগুলো সাদা রং করে রাঙানো আছে। তবে আমার সামনে যে রাস্তাটি, প্রচণ্ড একটা ধুলো ভাব। কিন্তু আমার তো মোটামুটি দেখে যতটুকু অনুমান করতে পারছি, এই যে মন্দির, এ তো কোটি টাকা খরচ করে মন্দির তৈরি করা হয়েছে। আমার যেটা ধারণা, সেই তুলনামূলকভাবে এই কয়েক মিটার রাস্তাটি কি একটু পিচ ঢালাই করা যেতে পারতো না? এই যে রাস্তাটা আমি দেখাচ্ছি, জানি না, তার কোনো টেকনিক্যাল কারণ থাকতে পারে, ভৌগোলিক কিছু অবস্থান থাকতে পারে। সরকারের সাথে কিভাবে এই রাস্তাটা তারা কোলাবোরেশন করছে সেটাও আমার জানা নেই। তবে যদিও সরকারি অধিগ্রহণে যদি এই রাস্তাটা থেকে থাকে, আমি বলবো সরকারের উচিত ছিল অন্তত এতদিনে এই রাস্তাটা তৈরি করে দেওয়া। কাজেই আমি যতটুকু জেনেছি, শুনে এসেছি, এই ব্রহ্মদত্ত ধাম বা বনমালীপুর যেটা আমরা বলছি,
এটা হুগলি জেলায় অবস্থান করছে। এখানে অনেক লোকজন আসেন, দেখতে আসেন, ঘুরতে আসেন, পুজো দিতে আসেন। চারিদিকে দেখতে পাচ্ছি কিছু কিছু দোকান পাশারি, যদিও এখনো সেভাবে খোলা হয়নি। আমরা বলতে বলতে পৌঁছে গেলাম ব্রহ্মদত্ত ধাম মন্দিরে। তবে আবার বলবো, সুন্দর গাছগাছালি, বিশাল বড় এরিয়া, এদিকেও একটা রাস্তা ঢুকে গেছে দেখতে পাচ্ছি, কিন্তু এই রাস্তাটি হয়তো আগামী দিনে হবে। সামনে দুটো বোর্ড লাগানো আছে, লেখা আছে 3 বা 4 চাকার কোনো গাড়ি এই ঢালাই রাস্তায় উঠবে না। আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরের নাম হচ্ছে ব্রহ্মদত্ত ধাম, যেটি লেখা আছে। আমরা এসেছি এই ব্রহ্মদত্ত ধাম মন্দিরে। যে জায়গায় এই মন্দিরটি অবস্থান করছে সেই গ্রামের নাম হচ্ছে বনমালীপুর। এই বনমালীপুর আমরা এসেছি হাওড়া থেকে সকাল 7টা 8 মিনিটে ট্রেন ধরে বারুইপাড়া স্টেশনে নেমে সেখান থেকে টোটোই করে আমরা এসেছি এই মন্দিরে। আমরা ভেতরে যাব, দেখব এবং আপনাদের সামনে সব কিছু প্রতিচ্ছবি আমরা দেব। এই হচ্ছে ব্রহ্ম মন্দির। রোদের খুব তেজ দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ব্রহ্মদত্ত ধাম মন্দির। আমি একটু এগিয়ে যাই, আমরা ধীরে ধীরে ভেতরে যাবার চেষ্টা করি, সেখানকার নিয়ম নীতি জানার চেষ্টা করব। এই মন্দির কখন খোলে, কখন বন্ধ হয়, কখন পূজা আর্চা দেওয়া যায়। এখানে শুনেছি ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে। তো সব কিছুই ভিতরে গিয়ে আমি জানার চেষ্টা করব এবং আপনাদেরকেও আমি জানাবো। তো চলতে চলতে আমি পৌঁছে গেছি একদম মন্দিরের সামনেটা। দেখুন সামনে লেখা আছে ব্রহ্মদত্ত ধাম, আর দুদিকে দুটো দেখতে পাচ্ছি পিলারের মতো। ভেতরে যাই, ভেতরে গেলে বিষয়টা একটু বুঝতে পারবো। এখানে কিছু বোর্ড লেখা আছে, আমি একদম পরপর দেখাতে থাকবো। বন্ধুরা আপনারা দেখুন এখানে হাতে কি লেখা আছে সেটাও একটু পজ করে দেখে নিন। তারপরে এখানে লেখা আছে মন্দির খোলা হয় সকাল 7টায়, মন্দির বন্ধ হয় দুপুর 1টায়, বৈকাল 3টায় মন্দির খোলা হয়, রাত্রি 8টায় মন্দির বন্ধ হয়। এই হচ্ছে বিষয়। আর লম্বা বোর্ডে দেখুন এসব অনুষ্ঠান সূচি লেখা আছে, আপনারা একটু পজ করে দেখে নেবেন। যাই হোক, আমরা ভেতরে একটু ঢোকার চেষ্টা করি। এই মন্দির কর্তৃপক্ষের সাথে খানিকটা হলেও আমি কথা বলবো, দেখব, বুঝবো এখানকার কি পরিস্থিতি। বাহ, আমি মন্দিরে ঢুকেই বাঁ দিকে দেখছি একটা বিশাল বারান্দা, লন লম্বা হয়ে ঢুকে গেছে। যেমন ঠিক সামনেটা যেমন মন্দির, আবার ডান দিকটা একইভাবে লম্বা হয়ে ভেতরে ঢুকে গেছে। তো এই হচ্ছে সামনে মন্দির। তো এনারা এখন দেখছি ধোয়াধুয়ি করছেন, পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমি নিশ্চয় মন্দিরের ভেতরে যাব এবং এর চারপাশটা আমি ঘুরিয়ে দেখাবার চেষ্টা করব। চলতে চলতে আমি ঠিক এখানে দাঁড়িয়ে গেছি, বাঁ দিকে একটা পিলার দেখতে পাচ্ছি। এই পিলারের যে খাঁজ 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 করা আছে সেটা একটা বাতিস, কিছু টুনি বাল্ব লাগানো আছে, এদিকটাও তাই। তার মানে বোঝা যাচ্ছে এটা পরিষ্কার যে রাত্রিবেলায় এই আলোগুলো জ্বললে পরে মনে হবে প্রদীপ জ্বলছে। এটা আমার ধারণা, তাই তো বটে। কি ভাই, আমি কি ঠিক বললাম? একদম ঠিক বলেছি। তা উনি তো আমার কথার স্বীকৃতি দিলেন। এর নামটা একটু বলবেন ভাই? ও 108টি আছে এক একটা পিলারে। বাহ, তো এক একটি পিলারে 108টি প্রদীপ, দ্বীপ বা সেই রকম বাল্ব লাগানো আছে। এটাকে মঙ্গল দ্বীপ বলা হচ্ছে। তো আমি মন্দিরে নিশ্চয়, তার আগে আমি একটু সারাউন্ডিংটা দেখছি বা দেখার চেষ্টা করছি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। আমি যেটা দেখতে পাচ্ছি চারিদিকে এই যে বারান্দা মতন, বারান্দা মতো করা আছে, মানে হচ্ছে এটা নাট মন্দিরই বলবো। মানুষজন আসলে বসতে পারবে, খানিকক্ষণ জিরিয়ে নিতে পারবে। ঠিক পেয়ার মিলিয়ে করা আছে, মন্দির মাঝখানে রেখে ডান দিক বাঁ দিক
সমানভাবে করা আছে। তো আমি প্রথমে দেখব এই ডান এবং বাঁ দিকে একটা গম্বুজের মতন দুটি ছোট ছোট ঘর করে সেখানে নিশ্চয়ই কোনো দেবতা বিরাজমান, সেটা আমি দেখার চেষ্টা করব। আমি ধীরে ধীরে সেখানে যাই। আমি প্রথমে ডান দিকে যাওয়ার চেষ্টা করছি, দেখি এই যে জায়গাটি এখানে কি আছে আমি একটু দেখব। উপরে যে বোর্ডে লেখা আছে এটি হচ্ছে এই প্রতিমাটি কপিলমুনি। আমরা মেন মন্দিরের বাঁদিকে যে ছোট্ট মতন গম্বুজ দেওয়া দেখা যাচ্ছে, এর ভেতরে কি আছে, কোন দেবী অধিষ্ঠিতা বা কোন দেবতা আছেন, আমি একটু উপরে যাই। আমি যেমন দেখব আপনাদেরকেও দেখাবার চেষ্টা করব। এটি হচ্ছে, দেখতে পাচ্ছি দূর থেকে গণেশের মূর্তি। হ্যাঁ, গণেশ বাবাজি, গণেশের মূর্তি এখানে বিরাজমান। আমরা এবারে একটু মেন মন্দিরের দিকে যাব। আমরা মন্দিরের সামনে এসেছি এবং আমাদের কানে একটা হরিনাম সংকীর্তনের সুর ভেসে আসছে। আমরা ধীরে ধীরে ভেতরে ঢোকার চেষ্টা করছি। মন্দিরের ভিতরে ঢুকেই দেখছি একটা শ্বেত পাথরের তৈরি শুভ্র সাদা, এটি কচ্ছপের একটা প্রতিমূর্তি, যা চারিদিকে ফুলের পাপড়ি দিয়েও সাজানো আছে। আর একটু এগোতেই দেখতে পাচ্ছি এখানে হরিনাম সংকীর্তন চলছে। তো আমি একটু ছবি নেওয়ার চেষ্টা করছি। এরপরে আমি ধীরে ধীরে মেন মন্দির বা গর্ভগৃহের দিকে এগিয়ে যাব। সামনেটা হচ্ছে গর্ভগৃহ, আমার ক্যামেরার সামনে যেটা দেখা যাচ্ছে। এই হচ্ছে প্রতিমূর্তি, যা তিনটি প্রতিরূপ দেখানো হয়েছে। তবে আমি জিজ্ঞেস করব এটা কি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কিনা। তবে জানতে পারলাম এই কর্নারে যে স্ট্যাচুটি দাঁড় করানো আছে, এটি হচ্ছেন সদ্গুরু নারায়ণ মহারাজ, এই মন্দিরের প্রতিষ্ঠাতা। চলুন, এখন আরতি হবে। এই আরতিটি এখন আপনাদের আমি দেখাই। আরতি হওয়ার পর শান্তি জল ছেটানো হচ্ছে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। শান্তি জল দেওয়ার পরে পুজো অর্চনা তো হয়েই গেল। এবারে দেখুন প্রসাদ নিয়ে যারা সেবায়েত তারা দাঁড়িয়ে আছে, প্রত্যেকজনকে এই প্রসাদ বিতরণ করবে এবং যে যার মতন সেই প্রসাদ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। আমার মিসেস সরস্বতী, উনিও সেই প্রসাদ গ্রহণ করবেন। আমরা এসেছি হুগলির ব্রহ্মদত্ত ধামে, যেখানে আরতি হলো, প্রসাদ বিতরণ চলছে। তো সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু পরে এই মন্দির কর্তৃপক্ষের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এখানকার নিয়ম নীতি কি বলতে চাইছে, এখানকার পূজা আর্চা কখন খোলে কখন বন্ধ হয় এবং এখানকার ভোগ প্রসাদের কি ব্যবস্থা, সবটাই আমি জানার চেষ্টা করব। এখানকার সেবায়েত কি বলছেন শুনুন। সুপ্রভাত। সুপ্রভাত, গুরুদেব দত্ত। আমি এসেছি ব্রহ্মদত্ত ধাম, তাই তো? এই মন্দিরের নাম। এবং এই জায়গাটার নাম হচ্ছে বনমালীপুর, যদি ভুল না বলে থাকি। তো এই ব্রহ্মদত্ত ধাম, আমি যে দেখতে পাচ্ছি আপনাদের মন্দিরে যে দেবী বা দেবতা অধিষ্ঠিত আছেন, ওনার দেখতে পাচ্ছি 3 মূর্তি, দত্তাত্রেয় ভগবান। তো এই মূর্তি বা এই মন্দিরের যে বিগ্রহ, এর সম্বন্ধে আপনাকে আমি জিজ্ঞেস করছি। তার আগে আপনি একটু পরিচয় দেবেন, এই মন্দিরের আপনি কে? আমি মন্দিরের ওই প্রধান শিষ্য। আপনি মন্দিরের প্রধান শিষ্য শিষ্য বা পূজা? গুরুজির, হ্যাঁ, পূজা।
আপনার নামটা একটু দয়া করে বলবেন। আমার নাম মহাদেব যাদব। মহাদেব যাদব। যাদব, হ্যাঁ। আচ্ছা, আপনি বলুন এই মন্দিরের মাহাত্ম্য কি? মানুষ যে মন্দিরে আসে- আমাদের শ্রী শ্রী সদ্গুরু নারায়ণ মহারাজ আমাদের গুরু আছেন। আচ্ছা উনি দেশের মধ্যে আমার পুরো দেশকে জোড়ার জন্য, মানুষকে এক করার জন্য 4 দিশায় 4টে ধাম করেছেন। আচ্ছা তাহলে ওই 4 ধাম, আমাদের প্রথম ধাম আছে এমপিতে, 2 আচ্ছা। নম্বর ধাম আছে কন্যাকুমারী, 3 নম্বর ধাম আছে কলকাতা, আচ্ছা আর 4 নম্বর ধাম আছে আমাদের উত্তরাখণ্ড। বেশ, তার মধ্যে ওই এটা 4টে, কলকাতা। হ্যাঁ কলকাতা। বেশ, উনি হিন্দু ধর্মের জাগৃতির জন্য, আমাদের মানুষকে সব এক করার জন্য, আমরা তো বলছি গুজরাটি, মারওয়াড়ি, বাঙালি, আচ্ছা আলাদা বিভিন্ন জাতির ধর্মের আমরা এখানে ভারতে সবাই বসবাস করি। আচ্ছা এই জন্য সবাইকে এক করার জন্য উনি 4টে ধাম করেছেন। আচ্ছা, আমি একটা স্ট্যাচু দেখতে পাচ্ছি মন্দিরের ঠিক বিগ্রহের পাশে। হুম হুম। উনি উনি আমাদের নারায়ণ মহারাজ, উনিই গুরু আমাদের, উনি হচ্ছেন গুরু। ওনার নামটা কি বললেন? সদ্গুরু নারায়ণ মহারাজ। সদ্গুরু নারায়ণ মহারাজ। হ্যাঁ। তা উনি এটা কি প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছেন এই করেছেন। মন্দির? হ্যাঁ। তো এখন ওনার ধর্ম বা ওনাকে মান্যতা দিয়ে আপনারা চলেন বা চলে, হ্যাঁ চলছেন? হ্যাঁ চলছে। এই তো কথা। হুম তো আপনার এই মন্দির খোলে বা বন্ধ হয় তার জন্য এখানে লেখা আছে, ছবি আছে, হুম, সবই আমি সবে পড়েছি। এখানে ভোগ প্রসাদের ব্যবস্থাটা কি? বৃহস্পতিবার আমাদের দত্তাত্রেয় ভগবানের বার। তো আচ্ছা দুপুরে, সকালে 9টার সময় আরতি হয়, আচ্ছা দুপুরে 1:30টার সময় আরতি হয়ে মাদুগুরি মহাপ্রসাদ, যাকে ভগবানের গলায় ভিক্ষার ঝুলে আছে, 5 ভোর ভিক্ষা করে উনি আগে মাদুগুরি করে উনি প্রসাদ নিতেন। তো ওই জন্য আপনাদের যে এই, দুপুরে যেটা মহাপ্রসাদ হয়, হ্যাঁ, এটাও মাদুগুরি মহাপ্রসাদ বলা হয়। কি বললেন? মাদুগুরি মহাপ্রসাদ। মাধবগিরি মহাপ্রসাদ। এই মহাপ্রসাদ গ্রহণ করতে গেলে আপনাদেরকে কোনো মূল্য না, দিতে কোনো হয়? মূল্য দিতে হয় না, কোনো কোনো মূল্য দিতে মূল্য দিতে হয় না। যে দুপুরবেলা আরতিতে আসবে সে সবাই বাহ, মহাপ্রসাদ খুব পাবে। সুন্দর আপনাদের এখানকার ব্যবস্থা। আর এটা কখন প্রদান করা হয়? দুপুরবেলা 1:30টার সময়। দুপুরবেলা। আচ্ছা, আপনি বলুন এই যে তিনটে যে মূর্তি, হুম। এই যে আমরা যেটা মনে করি যে ব্রহ্মা বিষ্ণু ব্রহ্মা মহেশ্বর, বিষ্ণু মহেশ্বর, আপনারা কি সেটাই মান্যতা দিয়েছেন? ব্রহ্মা বিষ্ণু মহেশই, কিন্তু উনার নাম দত্তাত্রেয় ভগবান। বাহ, খুব সুন্দর। সত্যানুসয়ের নাম শুনে, সত্যানুসয়ের যে ব্রহ্মা বিষ্ণু মহেশ 3 জন পরীক্ষা গিয়ে নিয়ে যে উনার 3 জন সন্তান হয়ে যে জন্মেছিলেন, আচ্ছা ওই দত্তাত্রেয় ভগবান। বেশ, আপনাকে অজস্র ধন্যবাদ। আপনি নমস্কার। ভালো থাকবেন। গুরুদেব দত্ত। ব্রহ্মদত্ত ধামে ইনিই হচ্ছেন এখানকার প্রধান দেবতা। এখানে যারা পুজো দিয়েছিলেন, সেই প্যাকেটে করে যে মিষ্টি দেওয়া হয়েছিল সেগুলো এখন বিতরণ করা হচ্ছে। সামনে যে ছবিটা একটু দেখার চেষ্টা করুন, শিব দত্ত ধাম মধ্যপ্রদেশ। এটি কিনা প্রথম ধাম। দ্বিতীয় ধাম হচ্ছে অনুসোয়া দত্ত ধাম কন্যাকুমারীতে। আর আমাদের কলকাতায় যে ধাম, অর্থাৎ আমরা যেখানে গেছি, সেটি হচ্ছে ব্রহ্মদত্ত ধাম কলকাতা। এটি হচ্ছে তৃতীয় ধাম। চতুর্থ ধাম হচ্ছে অত্রি দত্ত ধাম উত্তরাখণ্ড। ভারতবর্ষে যে 4টি ধাম এখানে ছবিতে দেওয়া আছে, এইসব মন্দিরের প্রতিষ্ঠাতা সদ্গুরু নারায়ণ মহারাজ। আমরা ব্রহ্মা দত্ত ধাম এসেছি। এটি হুগলি জেলায় অবস্থান করছে। গ্রামের নাম বনমালীপুর। আমি আমার মিসেস এসেছি। আমরা দেখলাম, ঘুরলাম, ফিরলাম। আমি আরও কিছু ছবি সংগ্রহ করব। এখানে ভোগের ব্যবস্থা আছে, সেটিও দেখব এবং গ্রহণ করার চেষ্টা করব। দেখা যাক, সেই সময়টা আমাকে থাকতে হবে। এখানকার যা প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি, বিশাল জায়গা, বিশাল এরিয়া। তবে যেটা দেখতে পাচ্ছি, এখানে এখনও খুঁটি খাম্বা বাঁশ টাস লাগানো আছে, এর এখনও কাজ চলছে। আমরা মেন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে সামনের মূল ফটক। এই মন্দিরের আমি একটু ক্যামেরা দিয়ে ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি। এখানকার যে মন্দিরের যে মেন ঢোকার যে রাস্তাটি, এখানে যে কাঠের কাজ পলিশ করা আছে, সেটা একটু দেখাবার চেষ্টা করছি। সম্পূর্ণটাই সেগুন কাঠের তৈরি, যতটুকু আমি কাঠ চিনি। এই হচ্ছে এই মন্দিরের যে মেন দরজা, তার প্রতিচ্ছবি। আমি চেষ্টা করছি আমার ক্যামেরা দিয়ে, আমি যেমন দেখছি, আপনাদেরকেও এই কাঠের কাজ বা সুন্দর যে মন্দিরের মেন দরজার নকশা, সেগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন। একটা বিষয় বলতেই হয়, যত বেলা বাড়ছে তত মানুষের
ভিড় বাড়ছে, এটি চোখে পড়ার মতো। এই মন্দিরের ভোগ আরতি পূজা কখন কি হয় সম্পূর্ণভাবে এটি এখানে চার্ট তৈরি করা আছে। এতক্ষণ আপনাদেরকে ভেতরের ছবিগুলো দেখাচ্ছিলাম, এখন আমি দেখাতে চাইছি এই মন্দিরের বাইরের অংশগুলো। সামনে যে একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছেন বা গেটের মতন বা তোরণ আমরা যাই বলি না কেন, এই রকম তোরণ আরও 3 দিকে আছে। অর্থাৎ এই তোরণ মানে এই চারিদিকে যে স্কোয়ার করে যে বাউন্ডারি ঘেরা আছে, আরও 3 দিকে এই রকম তোরণ করে একটা সুদৃশ্য ভাব আনার চেষ্টা করা হচ্ছে। আপনারা এখন দেখুন এই মন্দিরের যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহর যে মাথার উপরটা দেখুন একটা সুন্দর একটা চূড়ো, যে স্থাপত্য, যে গঠন শৈলীতে তৈরি, এটা রাজস্থানী, গুজরাটি না মহারাষ্ট্রীয় সেটি আমার জানা নেই। তবে এইটুকু জানি শ্রী নারায়ণ মহারাজ হচ্ছেন ইনি পুনের একজন সদ্গুরু। তো যাই হোক, এই গঠনশৈলীটা হয়তো সেইভাবেই তৈরি হয়েছে। এছাড়াও আমি এই মন্দিরের যে চারপাশটা আমি সেটা একটু দেখাবার চেষ্টা করছি। বন্ধুরা, আপনারা একটু দেখুন। আমরা এসেছি ব্রহ্মদত্ত ধাম। এই ব্রহ্মদত্ত ধাম হচ্ছে বনমালীপুর, এটা হুগলি জেলায় অবস্থান করছে। এই মন্দিরের যে রান্নাঘর আমি সেখানে এসেছি, দেখছি এই যে বড় বড় উনুন, বড় বড় কড়াই, এই যে মহাপ্রসাদ যেটি তৈরি হচ্ছে, আমি নিশ্চয়ই জানতে চাইবো যে আজকে মহাপ্রসাদ বা ভোগের সেই বিষয়টা আমি একটু জানতে চাইবো। কাকে জানবো আমি জানি না। আপনার নামটা কি? মদন দাস। তো আপনি নিশ্চয়ই বোধহয় এই দায়িত্বে আছেন বলে আমার ধারণা, নাকি? মোটামুটি আজকে ভোগের যা মেনু আমরা যেটা বলি যে ঠাকুরকে দান করতে হবে বা খাওয়াতে হবে, তো ভোগ, মহাভোগ কি কি আছে আজকের এতে? ডাল, সাদা ভাত, সবকিছু মিশিয়ে সবজি টবজি একটা খিচুড়ি মতন হতে পারে, সাম্বার ডাল। বাহ, খুব ভালো। অন্য যাকে বলে অন্য। আজকে বৃহস্পতিবার, আজকেই হয়, সপ্তাহে একদিন। তো এই ভোগটা কখন দেওয়া শুরু হয়? দুপুরে যে আরতি হয়, আরতি মোটামুটি ধরুন না দুটোর পরে মানে ভোগ বিতরণ হবে। আচ্ছা, খুব সুন্দর। আমি চেষ্টা করব থাকার। আমি একটু আপনাদের এই ভোগ যে তৈরি হচ্ছে সেই ছবিটা একটু নেওয়ার চেষ্টা করছি, নিলাম। ঠিক আছে। এখানে একটা বিষয় যেটা দেখলাম সচক্ষে, সেটি হচ্ছে ভোগ নিবেদনের সময় প্রচুর মানুষের, প্রায় হাজার হাজার মানুষের সমাগম ঘটে গেল আধ ঘন্টার মধ্যে। বলে নেওয়া ভালো, বৃহস্পতিবারের দিন সপ্তাহে একদিনই এখানে ভোগ দেওয়া হয়, যেখানে আমরাও সামিল হয়েছি। হ্যাঁ বন্ধু, আমরা এই ব্রহ্মদত্ত ধাম মন্দিরটি দেখলাম, খুব ভালো লাগলো। আপনাদেরকেও আমি দেখাবার চেষ্টা করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার অনুরোধ, আপনারা এই মন্দির বিষয়ে আপনারা কমেন্ট করবেন বা কোনো কিছু জানতে চাইলে জানবেন, আমি সব প্রশ্নের উত্তর দিয়ে দেব। যাই হোক, আমি মধুসূদন পাল, আমার একটা ইউটিউব চ্যানেল আছে মধুসূদন পাল। আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।